অস্ত্র দেওয়া হবে। সবাই যদি অস্ত্র নিয়ে যায় তখন তার নিরাপত্তার স্বার্থে এক হাতে অস্ত্র থাকবে আর এক হাতে ভোট চাবে। এটা কী অবস্থা হবে আমি বুঝতে পারছি না। ডাইন হাতে অস্ত্র, তার নিরাপত্তা, বাম হাতে ভোট চাবে। এখন ভোটার দেখবে কি অস্ত্র হাতে আসছে ভোট চাইতে। সালাটা যদি ঝিলঝিলা থাকে যে এই পাশ থেকে সব দেখা যাচ্ছে তুমি কারে ভোট দিচ্ছ, তাহলে কি হবে ভাই? কাজে ভোট চাওয়ার যার যার টেকনিক, আমরা টেকনিকটা নিয়ে আলোচনা করতে পারি। আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে মানুষকে বুঝাতে পারি যে এই যে করতেছে এটা কিন্তু একদিনের দৃশ্য। আপনারা কিন্তু প্রতি বছর ওমরা পাঠাবে না, ওমরা পাঠাবে একজনকে, পাঠাবে বাকি সবাইকে ভোট টোট নিয়ে পরে আর আপনি পাবেন। এটা যদি আপনি বুঝাইতে পারেন আপনি পাল্টা, এটা তো একটা স্ট্র্যাটেজি, যার যার স্ট্র্যাটেজি। এখন নির্বাচন কমিশন কিছু কিছু মানে নিয়মকানুন করে দিচ্ছে, ওটাকে আমি বলি বজ্র 21 টাকারও আর কি, যে 10 টাকার বেশি খরচ করতে পারবে না ভোটার পিছু। কারণ উমরা করতে যদি 10 টাকা যদি উমরা হয়, অসুবিধাটা কী হোক, প্রবলেম তো নাই কিছু। এখন এইগুলো হচ্ছে বাংলাদেশে, যেখানে অশিক্ষার পরিমাণটা বেশি সেখানে এগুলো হতেই থাকবে। এখন আপনি অন্যদেরকে শিক্ষিত করেন, বইপত্রতে শিক্ষিত করা দরকার নেই, জ্ঞান দিয়ে শিক্ষিত করেন, বোঝান যে এইটা আসলে ভোট পাওয়ার কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। আর আপনি শিখাতে পারবেন না, খেলে হাহুতাশ করবেন, এটা আবার ঠিক না। শিখান আপনি, কিন্তু ও তো করবে, আপনি আজকে না করবেন লুকে লুকে করবে, আর মসজিদে ডাকবে, ভাই আসেন নামাজ পড়ি। এখন এরা আপনি বলতে পারবেন যে কেন ডাকলো, এখন ওই যে এসে বলবো আল্লাহর পথে আসেন। সবাই তো আল্লাহর পথে যাইতে চায়। কাজে এইগুলো যার যার টেকনিক। চাকরি, যে মনিয়াপা যেটা বললেন যে চাকরির নিশ্চয়তা দিয়েও ভোট চাওয়া হচ্ছে, চাকরির নিশ্চয়তা দিয়ে যদি ভোট চাওয়া হয় তাহলে তো বেকারত্ব কমে যাবার, এটাও তো একটা ইতিবাচক দিক হতে পারে। এটা ভালো বলছেন। হ্যাঁ, প্রতিযোগিতার বালাই নাই, যে যোগ্য তারপর তার চাকরি পাওয়ার কোনো রকম এসুরেন্স নাই। শুনেন, যে অযোগ্য যোগ্য পরীক্ষার কোনো চিন্তাই নাই। আচ্ছা আপা, যোগ্যতা ভাবে কি সবকিছু হয়? এই যে এত বড় আন্দোলন করে একটা সরকার বসাইছেন, এই সরকারের উপদেষ্টা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যোগ্যতার বিচার হয়েছে? যোগ্যতার বিচার হয়েছে বলেন আপনি? আমি অত বুঝি না, আমরা কথা বলি, আমরা যদি আমাদের টিআরপি যদি শোনেন, আমাদের টিআরপি যদি না বাড়ে টেলিভিশন আমাদের ডাকবে বলেন? তাহলে এখানে যোগ্যতা আছে না? এখানে যোগ্যতা আছে। তাহলে নিজের এই যে আপনাকে ডাকে, এটা তো 2000 টাকা 3000 টাকার কাম, আর যে উপদেষ্টা হয় এটা তো 2000-3000 কোটি টাকার কাম। আপনাকে বুঝতে হবে বড় কাজগুলো এইভাবে হয়। আমার পাশের বাড়ির লোক, যেমন একজন উপদেষ্টা আছে, ওনার জীবনে একমাত্র সাফল্য হলো আমার বিবেচনায়, ওনার বাড়ির চিটাগাঙে উনি হলো গিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে একটা সমিতি করছিল। ডক্টর ইউনূসের নাম নিয়ে একটা সমিতি করছে, একটা সোসাইটির মতো করছে ডক্টর ইউনূসের সমিতি, নামটা এই মুহূর্তে মনে নাই। ওই সমিতি উনি ছিল উদ্যোক্তা এবং প্রধান। এই যোগ্যতা উনি হয়েছেন, উপদেষ্টা হয়েছেন। আরেকজন ইউনূসের ওয়াইফের ডাক্তার ছিলেন, পার্সোনাল ডক্টর, ওই যোগ্যতা উপদেষ্টা হয়েছেন। আরেকজন এইভাবে হচ্ছে, এইভাবে হয়েছে। ওইখানে কি যোগ্যতা হয়েছিল? যোগ্যতা আমরা বিকৃত করতে দিয়েছি, যারা বিকৃত করেছে তাদেরকে কিছু বলিনি, তাদেরকে হাততালি দিয়েছি, এই জন্য এটা হতে পেরেছে। এছাড়া তো আর কোনো কারণ নাই। কেউ সঠিক ইতিহাসটা মানতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা লিখতে চায়নি, কেউ সঠিক ইতিহাসটা বলতে চায়নি, এই বল কারণ, আর কোনো কারণ না। এখন আমাদের নতুন করে শুনতে হচ্ছে কতিপয় মূর্খের কাছে যে আমাদের নাকি স্বাধীনতা যুদ্ধে 2000 লোক মারা গেছে, এবং ওইটাকে আবার জিন্দাবাদ বলার মতো, ওইটাকে সহমত বলার মতো আরও গণ্ডমূর্খ এদেশে ছড়াই ছিটে আছে। এবং এটা বলার জন্য তাকে টাকা দেওয়া হয় যে তুমি এগুলি বলো, তুমি একটা বয়ান শুরু করে দিবা, তারপরে এটা নিয়ে আমরা আলাপ করবো। একটা ইউনিভার্সিটির ভিসি বলে, একটা ইউনিভার্সিটির প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই। পাকিস্তানিকে তোর বাপ লাগে নাকি বেটা? ওর বাপ লাগে পাকিস্তানিরা মারে নাই? এগুলি বললে পরে মাথার রক্ত উঠে যায়। জানেন কে মেরেছে বুদ্ধিজীবীদেরকে? কে মেরেছে? বাসা থেকে যখন ডেকে নিয়ে গেছে, ওখানে তার সন্তান ছিল, তার স্ত্রী ছিল, পরিবারের লোকজন ছিল, তারা সবাই দেখেছে, সবাই বলেছে অমুকে নিয়ে গেছে। কারণ ওই লোক কি পাকিস্তানি হয়ে গেল? সে ওই লোক ভারতীয় হয়ে গেল? এরা বলতেছে এগুলো, আবার এগুলো হাততালি দিচ্ছে। হাততালি দেওয়ার অনেক লোক আছে। একমাত্র যুক্তি পাইছে কি ওখানে ওসমানী ছিল না, কোনো খবর রাখে? কালকে দেখলাম বিশাল এক দিছে, লজিক দিছে, মানে লজিকের আর শেষ নাই। যে নরেন্দ্র মোদী কেন বললো এটা তাদের বিজয় হয়েছে? তাদের বিজয় হয় নাই, জানে, ইতিহাস জানে।
3 তারিখ আমি বলি এখানে নরেন্দ্র মোদীর যে বলাটা এবং হচ্ছে মিয়া গোলাম পরোয়ার মানে একই সাথে মিশে যাচ্ছে কিনা? শুনেন, এরা তো মানে ইতিহাসের একটা অংশ দেখে আর একটা ঢাইকা রাখে। না দেখলেও বুঝতাম যে একটা দেখে একটা দেখে না, একটাকে দেখে আর একটা ঢাইকা রাখে, যাতে নাকি অন্য কেউ দেখতে না পারে। 71-এ কি ঘটছিল হিসাবটা বুঝতে হবে আপনাকে। 71-এ আমাদের দেশের লোকজন মুক্তিযুদ্ধ যারা করেছে অস্ত্র পাইছে কই? অস্ত্র কি পাকিস্তানে দিছে? অস্ত্র পাইছে কই? অস্ত্র ইন্ডিয়ার কাছে পাইছে। ট্রেনিং পাইছে কোথায়? ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং। ঠিক আছে, আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতেছিল, এর মধ্যে ইন্ডিয়া ইনভলভ হলো কেন? ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তান প্রথম ইন্ডিয়ার 11টা না 13টা এয়ার বেজে অ্যাটাক করছিল, একবারে এয়ার বেসগুলোতে প্রথম পাকিস্তানে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ডিক্লেয়ার্ড ওয়ার। এবং সেই যুদ্ধকে বলা হয় ইন্দো পাক ওয়ার, ইতিহাসে ইন্দো পাক ওয়ার নামে সেটা আছে। 71 সালে 3রা ডিসেম্বর। এবং সেই যুদ্ধ ঘোষণার পর ভারতের 24,000 সেনাবাহিনী না আরও বেশি এরকম তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা ভিতরে ঢুকছে। তাদের সেনাবাহিনী এয়ার স্ট্রাইক করছে না করছে। তারা যৌথ বাহিনী করছে। যৌথ বাহিনী 2 জন সর্বাধিনায়ক ছিল, 1 জন না কিন্তু 2 জন। জি। এবং সেই 2 জনের একজন হলো আমাদের উসমানী সাহেব। এখন পাকিস্তানি বাহিনী বলতেছে যে তারা একদিন আগেও বলছে তারা পর ই করবে না, সারেন্ডার করবে না। যখন তারা সারেন্ডার করতে রাজি হলো, ওই সময় হাতের কাছে ওই 2 জনে 1 জন ছিল, তার কাছে সারেন্ডার করছে। প্রবলেমটা কি হয়েছে? আমরা কি মুক্ত হই নাই? 17 আগস্টে আমাদের 16 আগস্টে আমাদের লোকজন এই দেশে মুক্তভাবে আমাদের পতাকা নিয়ে স্লোগান দেয় নাই, মিছিল করে নাই, মুক্ত। আমরা কি বিজয় লাভ করি নাই? 16 কার কাছে গিয়ে সিগনেচার করলো? কার কাছে গিয়ে সিগনেচার? এতে কি আমাদের বিজয় আটকা ছিল? বিজয় আটকা ছিল ভাই। কিন্তু সিগনেচার ওই সময় যে ছিল পাশে সে করছে। আমাদের মিত্র বাহিনী 2 জন অধিনায়ক ছিল, কিন্তু একজন ওদের, একজন আমাদের, একজন যেহেতু মিত্র বাহিনী এবং তাদের হেল্প তো মানিছি, এটা তো অস্বীকার করার কিছু নেই। ইতিহাসকে তো মানতে হবে। এখন যেহেতু এটা উসমানী সাহেব ছিল না, অতএব আমাদের বিজয় হয় না, ওদের বিজয় হয়েছে। শুনেন, আমি আপনাকে একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। আমাদের বিজয় না ওদের বিজয়। ওরা কি মনে করে, আমরা কি মনে করি? ওদের তো 1100 লোক মারা গেছে ওদের সৈন্যদের মধ্যে। ভারতের 1100 আর্মি মারা গেছে এই যুদ্ধে, ওই কয়দিনের যুদ্ধে, ওই 1 সপ্তাহের যুদ্ধে। তো ওরা এই যুদ্ধে জিতছে, তো এটা তারা বলবে না? মানে পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে, তার মধ্যে এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। এবং এইখান থেকে এই যে প্রায় আমাদের কয়েক হাজার যে পাকিস্তানি আর্মি, এরা পরে ওই আত্মসমর্পণের পর তারা সব উঠাই গেছে, এদের বন্দুকে নিয়ে গেছে ইন্ডিয়াতে, নিয়ে যায় না ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তারা কয়েক মাস ছিল, বন্দি অবস্থায় ছিল। তো এই যুদ্ধ কি ওদের বিজয় না? ওদেরও বিজয়, আমাদেরও বিজয়। আমাদের বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, ওদের বিজয়ের মাধ্যমে ওরা পাকিস্তানের আঘাতকে জবাব দিতে পেরেছে। জি, ধন্যবাদ আপনাকে। এটা ও বললে আমাদের বিজয় ছিনতাই হয়ে গেল। এরা এইগুলি বললে একটা ক্যামাফ্লেজ তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করে যে আসলে 71-এর যুদ্ধটাই ভুল ছিল। আর এটা বলতে চায়, আর এটা বলার জন্য এদিক দিয়ে একটু বলে, ওদিক দিয়ে একটু বলে, সেদিক দিয়ে একটু বলে। এখন বলতে মানে আস্তে আস্তে সারে, বুঝছেন, একটাকে সারে আমাদেরকে সহায় নেওয়ার চেষ্টা করে। প্রথমে বলতেছে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে নাই, পাকিস্তানিরা নাকি তখন দৌড়ের উপর ছিল, যখন বুঝি ও জানলো কেমন করে, ওই ভিসি কেমন জানলো, দৌড়ে বসলো, তাহলে এই লোকগুলি নিয়ে গেল কে? তো এখন ওইটা বলে, তারপরে এটা বলে যারা, আরেকজন বলে যে বিজয় দিবসকে যদি কেউ 16 আগস্ট 16 ডিসেম্বরকে যদি কেউ বিজয় দিবস বলে, তাহলে নাকি তার বউর স্যান্ডেল দিয়ে পিটাবে, আবার স্যান্ডেলও দেখায়। আরেক উন্মাদ বসে আছে আমেরিকা, ইলি করে। তো আমি এবার দেখলাম আজকে সকালে যে সাভার স্মৃতিসৌধে মানুষের ছড়াছড়ি, মানে এত কারণে সরে গিয়েছেন, এটা আমি ওইভাবে দেখি না। ওনার ব্যক্তিগত সমস্যা আছে এবং উনি তো এই দলের সঙ্গেও খুব একটা অনেক দিন ধরে আছেন তাও তো না। উনি একজন ব্যবসায়ী মানুষ, অনেক টাকা পয়সা হয়ে গেছে, হঠাৎ করে মনে করলেন যে আমার একটু ক্ষমতা হওয়া দরকার, আমার একটু পাওয়ার এক্সারসাইজ করা দরকার। হয় না অনেক সময় টাকা পয়সা হয়ে গেলে মানুষটাকে শখ টক করে। তো উনি একটা শখ করছিলেন এমপি হবেন, তারপরে শখ করে দেখলেন যে নানা রকম ফ্যামিলি প্রবলেম হচ্ছে, অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে, অথবা কেউ একটা ধমক দিয়েছে, ধমক শুনে কাইট হয়ে গেছে। এটা অনেক কিছু হতে পারে ভাই। কাজে এইটাকে কিন্তু আমাদের সামগ্রিক নিরাপত্তার একটা চিত্র বলে আমি মনে করি না।
উনি যেটা বলছেন উনি তো এখনো ক্লিয়ার করেন নাই উনি কী কারণে ইলেকশন করবেন না। উনি বলছেন ওনার পারিবারিক সমস্যার কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন। হ্যাঁ, নিরাপত্তা তো থাকতেই পারে। ব্যবসা করার সময় যতটা নিরাপদ ছিলেন, রাজনীতি করতে আসলে অতটা নিরাপদ থাকবেন তা তো মনে করার কোনো কারণ নাই। কিন্তু নিরাপত্তা কম হতেই পারে। পলিটিক্স করতে আসেন কেন তাহলে? আগে বুঝেন নাই? এত বড় ব্যবসায়ী হিসাব নিকাশ করে আসেন না? উনি বরং ওনার দলকে ক্ষতিগ্রস্ত করছেন। আর এখান থেকে দলের একটা শিক্ষা নিতে হবে। এই দল টাকা পাইলে যে নমিনেশন দিয়ে দেয়, এই যে একটা মানসিকতা, এটাও তাদেরকে বুঝতে হবে যে ওই লোক ধনী আছে, অতএব তার নমিনেশন দিয়ে দেয়। নমিনেশন তো সব এক জায়গার থেকে আসে না, নানাগুলি পকেট থাকে, সিন্ডিকেট থাকে, অলরেডি অনেক টাকা পয়সা থেকে খেয়াল আছে। কিন্তু তবে আমরা বুঝি, কিছু তো খবর টবর পাই। ওই সিন্ডিকেটগুলির উপর ডিপেন্ড করাটাও দলকে চিন্তা করতে হবে যে এই লোক বলছে, তার মানে সে কী বলছে। একটা এলাকায় যে লোকটা দলের জন্য খাটতেছে, প্রতিনিয়ত তার বিভিন্ন জায়গায় ভূমিকা রাখতেছে, তার যে যে জায়গায় তার যাওয়ার ক্ষমতা আছে সব জায়গায় সে যাচ্ছে, তাকে না দিয়ে আপনি একজন ধনী লোককে না ইলেকশন দিয়ে দিলেন, আপনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে ইলেকশনের নমিনেশন দিয়ে দিলেন, আপনি একজন টাকাওয়ালা লোককে দিয়ে দিলেন, আপনি একজন চাঁদাবাজকে দিয়ে দিলেন নমিনেশন দিয়ে দিলেন, বললেন যে ও জিতে আসবে, মাইরা পিঠে জিতে আসবে। একবারও ভাবলেন না তার কারণে আপনার দলের অবস্থা কী দাঁড়াবে এলাকায়। দলের লোক সবাই চেনে, আপনি চেনেন না, এটা আপনার ব্যর্থতা। ওই এলাকার লোকজন সব চেনে, ওই এলাকার লোকজন জানে যে লোকটা কে। বিএনপির এখনই বিএনপির রাজনীতিটা প্রকাশিত হওয়ার সময় ছিল। অন্য সময় কি হয়, মাইরা পিঠা ভোট আনার কিন্তু একটা প্রয়োজন দেখা দেয়, কারণ আমার অপোনেন্ট পার্টি এরকম মারামারি করে আসবে, ভোট জোর করে নিবে, কাজে ওইটার সঙ্গে আমার একজন লাঠিয়ার লাগবে, একটা সময় ছিল হয়তো। এখন তো তা নাই। এখন বিএনপির জন্য সুবর্ণ সুযোগ ছিল যে তার দলটাকে গোছানোর, যে দলের জন্য যে কে প্রয়োজনীয়, দলের পারপাসকে সার্ভ করতে পারে, তাকে নমিনেশন দেওয়া। কারণ এত ইজি টাইম বিএনপির জীবনে কখনো পাবে না। এখনও যদি তাকে সেই মাস্তানতন্ত্রের উপর ডিপেন্ড করতে হয়, এই মাস্তানদের সিন্ডিকেটের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে তো খুব খারাপ। আমরা কিন্তু দেখতেছি এরকম হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি খোঁজ করে দেখেন বহু জায়গায় হচ্ছে। এটা কেন হচ্ছে? ধন্যবাদ। অরাজনৈতিক ব্যক্তি কেন দিবেন নমিনেশন, এরকম বেজ্জতি হবেন?